ভগবানের কাছে জবাব দিবি না? দালাল, দয়াকাল্লা দালাল, মায়াকার গয় দীর্ঘি, তোর কন্যা ধর্মকে পাট করে এবারে দিই অনা ময়সুকাইসি। এই তোর ভেড়ার যে ধসটা ভঙ্গ সেটা তুই জানিস? তোর ভেড়ার তো কোনো কাজেই লাগে না। হ্যাঁ, তোর ভেড়া হচ্ছে, তোর বাড়ির যে ভেড়াটা সেটা হচ্ছে অকাল কসমুণ্ড, কাপুরুষ, ধ্বজভঙ্গ, নিষ্কর্মা, কুড়ে, মেন্টাল। তার জন্য তোর মতন একটা মেন্টালকে বাড়িতে রেখেছে তোকে। এই যে এই দেখাল্লা মনে কি চুলের মুঠি ওই ঝিটকিটা ধরে বলে টেন করে টেনে তুলে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি তোকে, তোর ভেড়াটা তোকে বাড়িতে রেখেছে কেন জানিস? তুই নোংরামি করবি আর সেই পয়সাটা রোজগার করবি, আর ও এরকম করে চটকে ভাত দিয়ে খাবে। তোকে নিয়ে আমার বাড়িতে আমার মেয়ে আর আমার বর তোকে কীভাবে জানিস? জয়কার কয়াকার র, তুই একটা জোকার। দেশে বিদেশে সন্তান ছড়াতে গেলে ঠাপাঠাপি করতে হয় না, ভালোবাসা ছড়াতে হয়। সব জায়গায় তুই ঠাপাঠাপি আনিস কেন রে? তুই কি ঠাপাঠাপিটা কম পাস? তোর বরের ধ্বজভঙ্গ বলে পারে না, না? তার জন্য এখন জাম্বুর আর কোলে উঠতে চাইছিস, ওইদিকে রাহুলকে দিয়ে গুতিয়ে নিয়েছিস, ওইদিকে গামলার প্রেমিক। এই প্রেমিক, তুই গামলার দিদিকে গুতাসনি ভালো করে, নিচ পোর্শনটা গুতিয়ে একবারে সাদা করে দিসনি। ওকে উল্টে ফেল, ওর শুকনো খটখটা, ওর তো মাজাটা সরু, উল্টে ফেলে ওখানে বাদ বাকিটা অনেকেই ভিডিও দেখবে আর বললাম না। ক্যাথা চাপা দে, উল্টে ফেলে ওখানে ক্যাথা চাপা দিয়ে তারপরে কী করবি? ল্যাঠা মাছটা ঢুকার বের কর। অসভ্য ইতর। এই প্রেমিক কেন রে? কেন এই প্রেমিক পারছিস না ওকে? শরীরের সুখ দিতে পারছিস না? সবসময় গামলাকেই দিচ্ছিস। গামলাকে ছেড়ে মাঝে মাঝে গামলার দিদিটার দিকেও তাকা, নাহলে ওই দিদি সব ছেড়ে ছুড়ে আমার ভাইয়ের দিকে অ্যাঙ্গেল মারছে। ওর চোখ উপড়ে দেবো আমার ভাইয়ের দিকে যদি অ্যাঙ্গেল মারতে যায়। চলো স্কিপ করো না, ওই জোকারের কথা শুনে তোমরা এত মানে হয়ে যেও না। দেশে বিদেশে সন্তান ছড়াতে গেলে ওই যৌন মিলন করতে হয় না, ভালোবাসা ছড়াতে হয়, যেটা ওই অকাল কোষমুণ্ড গাধি মুখী ও জানবে না। কি করে জানবে? ও তো একটা কাজই দেখে এসছে। ওর মা কী করেছে? ওই মানে কোনো জায়গায় এইসব কাজ নিয়ে ওকে নিয়ে গিয়ে দেখিয়ে বেরিয়েছে যে দেখ, জীবনে বেঁচে থাকতে গেলে এই কাজটাই করতে হয়। ছেলে আর মেয়ে মানেই এর ল্যাঠা মাছ এর পুকুরে ছেড়ে দাও, এটাই শিখেছে। তাছাড়াও যে এই ছেলে মেয়েদের এর বাইরেও যে একটা সম্পর্ক হয়, দিদির সম্পর্ক, মা সন্তানের সম্পর্ক, বড়দি ছোট ভাইয়ের সম্পর্ক, মাসিমা কাকিমার সম্পর্ক, না, ওর কাছে কোনো সম্পর্ক না। ওর কাছে একটাই সম্পর্ক, ছেলে আর মেয়ে মানে এক। আমি কী করে বলবো? ওই তো আরও আমাকে মা বলে বলে ওর বুকে জ্বলছে, সঙ্গীতা আমাকে মা বলে বলে ওর বুকে জ্বলছে। আমাকে বহু মানুষ মাই ডাকে। কেন ডাকে বলতো? বলে তোমার মধ্যে না মা একটা ফিলিংস পায়। আমার মা নেই সীমাদি, তোমাকে আমি মা ডাকবো কেন বলে রে? এই প্রেমিক, তোর না কনটা ধরে এরকম করে ভুলে দেবো। কেন রে? তোর এই গামলার দিদিকে তুই পারছিস না? তোর ল্যাঠা মাছটা গামলার দিদির পুকুরের মধ্যে ডুবিয়ে দিতে, দিয়ে ওখানে খলখল করে নাড়াতে পারছিস না? কেন পারছিস না? কেন উত্তর দে, কেন পারছিস না? গামলার মতন অত বড় গামলার ভেতরে তুমি কাজ করতে পারছো, আর এই শুকনো পুকুরে তুমি একটু কাজ করতে পারছো না? ভিডিওটা দেখতে থাকো, আজকে জুতিয়ে লাল করে দেবো, নোংরাই পার করে দেবো। সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত দিতে কিন্তু ভুলো না। কেউ যদি অমূল্য মতামত না দিয়ে গেছো, কেন রে? কেন না কমেন্ট লিখে বেরিয়েছো, তখন আমি প্রশ্ন করবো কিন্তু। মাথা আমার তখন আটা মাঝি স্যাটাকলি। দেখো চুলের কি হাল, মানে একটুও নিজেকে কোনো মতে যত্ন করতে পারি না। করবো যত্ন। এই তো শুভতা বাড়ি চলে যাবে, তারপর পুরো নিজের চুলের এই যে দেখ, এত অযত্নের পরও আমার হেয়ার স্টাইল। গুড মর্নিং, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। এখন ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, চা টা খাওয়া হয়ে গেছে। কাল কি হয়েছে, এতটা শরীর ক্লান্ত ছিল, এতটা টায়ার্ড ছিলাম, আমি লাইভেও ভুলভাল বকেছি। সে মানে পুরো যেন মনে হচ্ছে কি শরীর ছেড়ে দিয়েছে, চোখ মুখ ভেঙে পড়েছিল। তোমরা দেখেছো, আমাকে প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপে লিখেছে, সীমা নিজের শরীরের খেয়াল রেখো এবং নিজের দিকে টেক কেয়ার করো। আসলে লাস্টে কালকে রাতে আমি একটা ভিডিও ছেড়েছিলাম লাইভ করার আগে, ভিডিওটা মনে হয় আমি খেয়াল করিনি, তাই ভিডিওটা অ্যাকচুয়ালি যেটা আমি তোমাদের দেখাতে চেয়েছি সেটা দেখাতে পারিনি। এই যে এগুলো যাবে,
যে যাই হোক, এই যে ভিডিওগুলো এগুলো হচ্ছে আমার ননদ দেওর সবাই মিলে যে আমরা যেটুকু টাইম কাটিয়েছি, আমি যে ছিলাম ওখানে 2-3 দিন ছিলাম, সেই 2-3 দিনের মধ্যে যেই সময়টা কাটিয়েছি সেই টাইমটা তোমাদের কিছুটা অংশ তুলেছিলাম। বলেছি যে আমি কিছু ভিডিও করেছি কিন্তু এখন ছাড়বো না, সেগুলো ছাড়বো, কারণ আমি ওখানে প্রায় 2-3 দিন না 3 দিনের উপরেই ছিলাম। তো সেই ভিডিওর থেকেই কিছুটা অংশ আমি সেই ভিডিওগুলো রয়ে গেছিলো। তা যখন অনেকে অনেক রকম কথা বলে, তাই বলবো যে আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির লোক আমাকে কেমন ভালোবাসে, কেমন আমার ওই পরিবারটা সাথে আমি ছিলাম, সেটা তোমাদের দেখাবো। তা এখন তোমাদের অনেকেই বলছো, সীমা ওই দালাল যা তোমার পেছনে লেগেছে, যা যা বলছে, শুভদাকে বলছে, দেখো একটা অসুস্থ মানুষ, সেই মানুষটা হসপিটালে ভর্তি, সেই মানুষটাকে কীভাবে বলছে। আমিও সকালবেলা জাস্ট ফর একটুখানির জন্যে দেখেছি, কারণ এত ফোন আসছে আমি ভিডিও দেখতেও পাচ্ছি না। তার ভেতরেও ও শুভ আমাকে যে কিভাবে বিয়ে করেছে সেইটা নিয়ে বলছিল, এবং আমার শাশুড়ি তখনই মারা গেছিলো। তা দেখো আমাকে কোথা থেকে বিয়ে করে এনেছে সেটা তোমাদের সবাইকে বলেছি। সে এই বিয়ে ওই জায়গা থেকে বিয়ে করে আনার পর আমার সাথে আমার শ্বশুরবাড়ির লোকের বন্ডিং কেমন, এটা আমি তোমাদেরকে দেখাবো। আমি কালকে যে ভিডিওটা ছেড়েছি ওটা লাস্ট ক্লিপ। আসলে ব্যাপার কী বলতো, মানে ক্যামেরা অফ হয়েছে, অন হয়েছে, অফ হয়েছে, অন হয়েছে, কোনটা ছেড়েছি ঠিক বুঝতে পারিনি। আর ভিডিওগুলো শ্যুট করা হয়েছিল এই ক্যামেরায়। এবার এই ক্যামেরা থেকে, মানে এই যে আমার নতুন ফোন, এই ক্যামেরায়, তাই এর ভেতরে না মেমোরি ফুল হয়ে যায় বলে সব কিছু এতে করি না, এটাই করি। আর কন্ট্রোভার্সি করার সময় সেই ভিডিওগুলো এতে করি। তো সেইটাই তোমার হচ্ছে দেখাবো আমার ননদরা আমাকে কতটা ভালোবাসে। আমার ননদ, আমার দেওর, অ্যাকচুয়ালি আমি সবার সাথে সময় দিতে পারি না। কেন বলো তো, ওরা, আমি যদি ওখানেই যদি 13-14 দিন 15 দিন থেকে কাজ করতাম, সেখানকার আলাদাই আনন্দ। দেখো আমার রিসেন্ট আমার মেজ ননদের ছেলের বিয়ে। মেজ ননদের তো আর অচস থাকছে না, ওদের 4 দিনে কাজ হয়ে গেছে, মিটে গেছে। এখন মেজ ননদের ছেলের বিয়ে রিসেন্ট, খুব শিগগিরই, মনে হয় যতদূর সম্ভব বৈশাখ মাসের দিকেই হবে। তা এটা কি মাস চলছে, দেরি আছে তার মানে। তা ওর বিয়েতে যাওয়ার জন্যে প্রস্তুতি, বৌদি এই করবা, বৌদি ওই করবা, বৌদি সেই করবা। তবে আমার কি কি করব না করব, এবং আমাদের শ্বশুরবাড়িতে আমরা কত আনন্দ করতে পারি, কত মজা করতে পারি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো তখন। কিন্তু এখনও যে দেখো মা মারা গেছে, সেটা তো দুঃখ একটা আছে, তার সাথেও মায়ের তো একটা বয়স হয়েছিল, বয়সের পরে মা মারা গেছে। মা প্রায় বেশ অনেক কদিনই বিছনায় শয্যাশায়ী হয়ে গেছিলো, বিছনার ভিতরেই সব করছিল। আর সে জায়গায় ছোটো বউ, আমার মানে ছোটো যা, সেই সমস্তটা দেখাশোনা করছিল, এবং দেওর সবাই মিলে। তার ভেতরে স্মৃতিশক্তি চলে গেছিলো, পটি করে সেই পটিগুলো দেয়ালে লাগাতো, গ্রিলে লাগাতো, এমনকি কি বলবো, মানে পটি হাতে করে করে নিয়ে এসে সেটা আমার মানে দেওরের হাতেও দিয়ে দিতে, এরকম অবস্থা। মানে একদম স্মৃতি তো চলেই গেছিলো, প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছিল, আর মানে অবচৈতন্য অবস্থাতেও ছিল প্রায় মাসখানেকের ওপরে একদম। মানে আর শুভ সেকেন্ড বার যখন হসপিটালে ভর্তি হয়েছিল, তখন মুখে সেই দুধ গঙ্গা দিয়ে দেয়া, বুকের ওপরে গীতা দিয়ে দেওয়ার মতন অবস্থা হয়েছিল। তো সেই জায়গা থেকে যে ওনার আত্মার শান্তি পেয়েছে, উনি যে গিয়েছেন, এটা নিয়ে দুঃখ তো অবশ্যই মনের ভেতরে, কিন্তু তবুও কোথাও না কোথাও শান্তিও ছিল যে না, উনি যে ভগবান প্রাপ্তি হয়েছেন, এটার জন্য শান্তি, যে না মানুষটা এত কষ্ট পাচ্ছিল, তার দেহটা মুক্তি পেয়েছে। তো সেইখানেই আমরা মোটামুটি আমার ননদ দেওর সবাই মিলে আমরা বেশ মজা করেছি, কথা বলেছি। ওই মজা না, এখন 5টা মানুষ, আমরা বাঙালরা কতটা আমোদে হয়, কতটা বকবক করতে পারে, কতটা গল্প করতে পারে, কতটা মজা করতে পারে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আড্ডায় আর কি ফকরামো মারতে পারে, তোমরা জানো। যেখানেই 4টে ননদ, 2টো দেওর, তার বাচ্চা কাচ্চারা যখন এক জায়গায় থাকবে না, তখন কোথাও না কোথাও শোকটা হারিয়ে যায়। দিয়ে এই মজা ঠাট্টা আর কি। তাও তো তোমরা এটা আমাদের দেখলাম, এখানে পিস্তত দেওর, মাস্তত দেওর, মামার বাড়ির মানুষজন সব যদি দেখতা, তোমরা পাগল হয়ে যেতা। আমাদের এত বড়ই গোষ্ঠী। তাহলে দেখো কোথা থেকে আমি এসছি, নিশ্চয়ই সবাই জানে। জানার পরেও প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে সেই মর্যাদাটাই দেয়। কেন দেয় গো? নিশ্চয়ই আমার মধ্যে সেই ভালো কিছু দেখেছে। শোনো, আমি যেখান থেকেই বড় হই না কেন, এই যে এই কথাটা আমি না জানালে তোমরা কেউ জানতে পারতে না। দ্বিতীয়ত, ওখান থেকে কটা মানুষ ওইখান থেকে মহিলা তুলে এনে বিয়ে করে এরকম সংসার করতে পারে, তাকে তুই এরকম কথা বলছে, তার মানে ও নিজেকে নিজে পরিচয় দিচ্ছে। আজকে সলমান খানেরও বোনকে ফুটপাত থেকে তুলে নিয়ে গেছে। ওরা ব্লাড রিলেটেড ভাই বোনের যতটা না মিল, ওই রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যাওয়া বোন, যাকে দেখতেও সুন্দর না, কি জঘন্য দেখতে, সেই বোন, সে ডাইরেক্টর, এবং তার সম্মান সব থেকে বেশি। তাহলে ও যে রাস্তায় ফুটপাতে পড়েছিল, ওর বাবা, সলমান খানের বাবা যে যখন তুলে নিয়ে গেছিলো, তাহলে সলমান খানের বাবাও নোংরা?
যে যেখানেই যাক, আসল হচ্ছে তার কর্ম। সে যখন এত মাতাল, লম্পট, নোংরা মানে বেশ্যাখানায় গিয়ে তার সময় কাটাতো, তাহলে সে এত বড় বিজনেস করলো কী করে? তার সংসার, তার আমি তোমাদেরকে এগুলোও শোনাবো, একদিন না একদিন তোমাদের দেখাবো। আমার শ্বশুরবাড়ি 8খানা ভাই বোনের দাদা, 8খানা মানে ভাই বোনের দাদা, সেই দাদার দিকে তাকিয়ে থাকতো বাকি 7খানা ভাই বোন, যে দাদা কিছু পাঠাবে, তারপর তাদের জীবনে একটা কিছু না কিছু করবে। কারণ দেখো শ্বশুর সেইভাবে একটু, আমার শ্বশুর 5টা সন্তান মারা যাওয়ার পর আমার শ্বশুরের জন্ম পাঁচকড়ি, তার জন্য আমার শ্বশুর মশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। তা তিনাকে ভীষণ আদর যত্নে মানুষ করা হয়েছে। তিনার যা বলতো সেটাই করতো। আর উনি একটু ঠাকুর দেবতা, মন্দির, গান এসব নিয়ে ব্যস্ত থাকতো, এসব নিয়ে ব্যস্ত থাকতো। মানে উনি অনুকূল ঠাকুরের আশ্রমের দীক্ষিত, ইসলামপুর যে অনুকূল ঠাকুরের আশ্রমে, ওখানে গিয়ে আমার শ্বশুরের নাম পাঁচকড়ি মজুমদার করে দেখবে তো। ওনার মারা গেছেন পাঁচকড়ি বাবু এই মন্দিরের জন্য কি কি করেছে। ইসলামপুরে মনে হয় কংগ্রেস রোড বা যেখানেই হোক, একটা যে আমাদের গুরুদেবের যে আশ্রম, অনুকূল ঠাকুরের যে আশ্রম আছেন, সেখানটায় গিয়ে জিজ্ঞেস করবে, যারা ইসলামপুরে আছো বা এরকম তো আছোই, আমার ভিডিও দেখছো, যে পাঁচকড়ি বাবু এই মন্দিরের জন্য উনি কি করেছেন, ওনাকে চেনেন? তা উনি এই সব করতে ভালোবাসতেন। গান করব, গান বাঁধবো, আদরের ঘরে দুলাল হলে যা হয়। তো সেই জায়গায় সংসারের বেশিরভাগ দায়িত্বটাই শুভর মাথায় ছিল। শুভ প্রচুর ছোটোবেলা থেকে প্রচুর পরিশ্রম করেছে। তারপরে দেখো ঠাকুরদা বাংলাদেশ থেকে এসে এখানে জমি জমা কিনে বাড়ি করে, এবং ওখান থেকে তাদের মানে আত্মীয় স্বজন সবাই আসছে। ওনারা জানোই, একসাথে সবাই থাকলে, একসাথে চলতে গেলে অনেক অনেক কিছু মানে ত্যাগ করতে হয়। বড় ঠাকমা, ছোট ঠাকমা, ঠাকুরদা এসেছে, তারপরে ঠাকুরদার বড় ভাই বা মেজো ভাইকে নিয়ে এসছে, এরকম করে করে এগুলো আনা, সেই তাদেরকে এখানে প্রতিষ্ঠা মানে জায়গা করে দেয়া। পিস শাশুড়ি, পিস শ্বশুর, পিসের শ্বশুরবাড়ির লোকরা, দত্তবাড়ি বলছে ইসলামপুরে কংগ্রেস রোডের থেকে এগিয়ে জয়গুরু ফার্মেসির যে দত্তবাড়ি, সেখানে জিজ্ঞেস করবে তো পাঁচকড়ি মজুমদার কে হয়, তোমাদের জিজ্ঞেস করবে গিয়ে, দেখবে ওরা কি বলে। দত্তবাড়ির নাম বলে দিলাম, ওটা হচ্ছে আমার পিসশাশুড়ি বাড়ি। বলবে দত্তবাড়িতে গিয়ে বলবে পাঁচকড়ি মজুমদার কে হয়। এতটাই বড় পরিবারের, কই কোনোদিন তো কেউ আমাকে ছোট বড় নোংরা কথা বলেনি। তারা জানে না, সবাই জানে, তারা মানুষকে সম্মান করে। যে যাক, একটা মেয়ে একটা খারাপ জায়গায়, যেখানটায় ওর ভালো ভবিষ্যৎ হয়তো পেতই না, আমি হয়তো পেতামই না, কী হতো আমার ভাগ্যে, হয়তো কোনো রিক্সাওয়ালা, নাহলে কোনো ভ্যানওয়ালা, নাহলে কোনো টোটো চালক, বা কোনো হয়তো কপালে এরকম হতো। কিন্তু ভগবান আমার ভাগ্য লিখেছে। তাহলে সেই জায়গায় ভগবান যখন ওখান থেকে আমায় বের করবে, তখন কোনো না কোনো মাধ্যমে তো বের করবে, তখন কোনো না কোনো ভালো মানুষই তো যাবে। উম্ন গল্প শুনেছে ও? শুনেছে? ওকে একটু শুনিয়ে আসবে। উম্ন কিন্তু একটা মানে গরিব থেকে গরিব দুস্থ ব্রাহ্মণ পরিবারের 2 মেয়ে, উম্ন আর ঝুম্ন। তা ঝুম্নকেও তো রাজপুত্র আর কোটলপুত্র বিয়ে করেছিল। কেন করেছিল? এটাই ভাগ্যের ভবিতব্য, তাকে সেই জায়গা অবধি যেতে হবে। হয়তো শুভর আমার কপালেই লেখা, আমাকে আনতে গেলে শুভকে ওই অবধি পৌঁছাতেই হবে। নাহলে শুভর মতো, সত্যি শুভ যথেষ্ট জ্ঞানী, তোমরা এত শুভকে ভালোবাসো, শুভর মধ্যে সেই পজিটিভিটি বা সেই কথা, সেই মাধুর্য পেয়েছো। শোন, তোর মতো ফালতু মেয়ের ছেলেকে শুভ তো জবাব, মানে শুভ তো বলেই দিয়েছে, ওই ফালতু বকতে বকতে একদিন হাঁপিয়ে যাবে। তুই একটা ফালতু দালাল, তোকে বলছি তুই একটা ফালতু। তাই শুভ তোর বিষয়ে যখন আমরা বলি, আমরা তোকে নিয়ে হাসি, তোকে নিয়ে আমরা জোকস করি, কেন বলতো? তুই আমার মেয়েকে নিয়েও কথা বলেছিলি, সেই সময় থেকে তোকে নিয়ে আমার মেয়ে, আমার বর জোকস করে। তুই পার্ট অফ জোকার আমাদের জীবনে, বুঝেছিস? তুই একটা জোকার, তার জন্যে কখন কোথায় কি বলতে হয় জানিস না। তুই এত পাশ করার পর তোর বাপ বিয়ে দিয়েছে, দেখ একটা সামান্য, তোকে তোকে যেভাবে বিএড পাশ করিয়েছে, তুই যে শিক্ষিত, যে শিক্ষার বড়াই করিস, ওই পেটে বিদ্যা নিয়ে তুই কী করেছিস? তোকে বিয়ে দিয়েছে একটা হচ্ছে মলের চাকরি করা, তাও চাকরিটা বোধহয় তোর বিয়ের পর পেয়েছি কিনা আমি জানি না। একটা মলের 10,000 টাকা বেতনে চাকরি করা একটা জোকারের সাথে, ভেড়ার সাথে। আর আমার অবস্থা দেখ, কোথা থেকে আমি, না পেটে বিদ্যা আছে, আমি তো বলি আমার তো ভালো বিদ্যাও নেই, না ভালো পড়াশোনা করেছি, না কিছু করেছি, তারপরেও আমি কোথায় আছি? এগুলোর জন্যে না ভগবানের কাছে মানে শুক্রিয়া আদার কর, ভগবানের চরণে শতকোটি প্রণাম কর, যে এই যে তোর ভাগ্যটা এইভাবে নির্ধারণ হয়েছে। কারণ অনেকে আছে পেটে বিদ্যা থাকে না, বলে অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। এটাই তোর ভাগ্য, যে তোর বিদ্যা থেকেও তুই নিজেকে বিশাল রূপবতী, দেখ আমার কামরা,
আমার দেহটা কামড়া, এরকম মাজা, এরকম, তারপরেও তো মানুষ আমায় ভালোবাসে। তোকে ভালোবাসে না কেন? তোকে এত নেগেটিভ কমেন্ট করে কেন? আমাকে কটা নেগেটিভ কমেন্ট করে বলতো? কটা করে আমাকে নেগেটিভ কমেন্ট? তোকে কটা করে, আমাকে কটা করে? এটা মাথায় রাখিস। কেন রে, তুই তো বলিস যে যা এইটা এটা বললো তাই লোকে দেখে। সত্যি বলি, আর সত্যিটা মানুষের মন অবধি পৌঁছাতে পারি, তাই মানুষ দেখে। প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে চিন্তা, সীমা তোমার শরীরে খেয়াল রেখো। কেন রে? আমার বৌমা ফোন করছে, সারাদিন সবাই খোঁজ। তোর কেউ আছে? কেউ নেই। দেখ, দেশে বিদেশে সব জায়গায় সন্তান জন্ম দিলেই হয় না, অন্তর থেকে ভালোবাসতে হয়। তাই যে যেখানেই থাকুক মন দিয়ে ভালোবাসে। চলো দেখতে থাকো, বৌমার সঙ্গে একটু কথা বলে নিই। যাই হোক, বৌমার সাথে কথা হলো। ওই বাবা কেমন আছে না আছে সমস্তটাই প্রতিদিনই খোঁজ নেয়। আর যেটা বলতে 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 থেমে গেছিলাম, তা বলি, হ্যাঁ রে দালাল, তুই একটু উপকার কর মানুষের। উপকার দেখ তো, একটা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে এসে মানুষ করে দেখ, দেখবি তার একটা আলাদা আনন্দ পাবি। কোনো দিন করেছিস? কোনো দিন করিসনি? কোনো দিন কারোর উপকারে লেগেছিস? আমার মনে হয় না। আচ্ছা, বাচ্চা থেকে দূরে থাক, তোকে যে গোপালগুলো দিয়েছে তার সেবা শুরু করেছিস? যদিও আমি জানি না তুই গোপালগুলোকে কী করছিস না করছিস, কিন্তু সবার ভিডিওর থ্রুতে যেটুকু জানতে পারি, তুই গোপালকে এখনও প্রতিষ্ঠা করিসনি। দেখ, জয় শ্রীরাম কবে থেকে শুরু করে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেল। এটা নিয়ে কম লড়াই, কম যুদ্ধ, কম ঝামেলা, সব কিছুতে উতরে ঠিক রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। কত লক্ষ লক্ষ মানুষ কালকে ভিডিওর ছবিগুলো দেখছি। আর সত্যিকারের শুভকে যখন আমি রক্ত পরীক্ষা করতে দিয়েছি, রক্ত বলছি, প্রায় 10 রকম টেস্ট, মানে শুভর ওই এন্ডোস্ক্রাফি না কি হয়েছে সেখান থেকে যেটা বের করেছে, একটা লিকুইড মতো কী যেন, সেটা আমাদের ল্যাব, হ্যাঁ ফ্লুইড, ফুসফুস থেকে যে ফ্লুইডটা বের করেছে সেটা আমরা কালকে ল্যাবে দিয়ে আসার সময়, তখন ওই সামনে বড় ইয়ে চলছিল। ল্যাবটার নাম কি জানো রে? অশোক ল্যাবরেটরি। তোমরা অনেকেই জানবে, যাদবপুরে থানার ঠিক উল্টো দিকে অশোক ল্যাবরেটরি আছে, সেখানেই পরীক্ষা করতে দেওয়া হয়েছে। এবং সমস্ত রিপোর্ট, কতগুলো টেস্ট দিয়েছে, 10 রকম টেস্ট, প্রায় 12,700 মানে ওখানে লাগছে। এই টেস্টগুলো করতে 12,700 টাকা লাগছে। তা সেখানটায় ওই ইয়েতে জমা দিয়ে আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রাম মন্দিরের সব উদ্বোধন হচ্ছিল সেটা দেখছিলাম। রামচন্দ্রের দিকে তাকিয়ে যে পাথরটা দিয়ে যে ঠাকুরটা প্রতিষ্ঠা করা হয়েছে, যেন মনে হচ্ছে কি সে তাকিয়ে রয়েছে, জল জ্যান্ত মনে হচ্ছে কি সেই চোখ দিয়ে দেখছে। প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, করিস তো তোর গোপালকে। অনাথ আশ্রম থেকে তোর যদি মনে হয় যে না তোর রক্তের নয়, তোর ব্লাডের নয়, দেখ, রক্তের থেকে বিনা রক্তের একটা সন্তানকে, যার অবহেলিত একদম পড়ে রয়েছে, যার একটা ভবিষ্যৎ তুই দিতে পারিস কিন্তু দিচ্ছিস না, যার ভবিষ্যৎ দেওয়ার মতো কেউ নেই, সেই সন্তানকে একটা ভবিষ্যৎ দিয়ে দেখ তো, দেখ, দেখবি কেমন লাগে। কিন্তু তুই তো দিতে পারবি না, কারণ তোদের নাকি ওটা রক্তের নয় বলে তুই নিচ্ছিস না। তাহলে গোপাল তো আর রক্তের দরকার পড়ে না, উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তিমান, তার প্রাণটা প্রতিষ্ঠা করতে বাড়িতে, তাকে সেবা করিস তো। তাহলে যে তুই যেসব কথাগুলো বলছিস না, গোপালের জন্য যখন গোপালের প্রাণ প্রতিষ্ঠা করবি আর গোপালকে 3 বেলা সেবা দিবি আর গোপালের যে বইগুলো পড়বি, তখন তোর মনে হবে তুই কী পাপ পুরাচ্ছিস সেগুলো বলে। পতিতালয় থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসে একটা সংসার করা, তাকে একটা ভালো ভবিষ্যৎ দেয়া, তাকে 2টো সন্তান উপহার দেয়া, সেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করা, কজন আছে রে মানুষ? কজন আছে? আজকে সুব্রত মজুমদারের জন্য আমি যত পরিশ্রম করি, যত খাটি, যত আমার পয়সা চলে যাক, তবু আমার কোনো ক্লান্তি নেই। কেন নেই বলতো? সেই মানুষটা আমার জন্য যা করেছে, সেই জায়গা থেকে তাকালে মনে হয় যেন আমি ওনার জন্য কিচ্ছু করছি না, আমার এতটুক চারানাও আমি ওনার জন্য পরিশ্রম করছি না। আমার শরীরের ভেতরে একটা আলাদা এনার্জি অটোমেটিক তৈরি হয় যখনই ওনাকে আমি দেখি যে এই মানুষটার জন্য আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি। তখন আমার মনে হয় যে আমি ওনার জন্য কিচ্ছু করছি না, ওনার জন্য আমাকে আরও খাটতে হবে, আরও করতে হবে, আরও আমি ওনাকে সুস্থ করে কতক্ষণে আমি ওনাকে বাড়ি নিয়ে যাব এবং ওনার মনে আমি কি করে এনার্জি দেব। কজন আছে? হ্যাঁ, অপারেশন থিয়েটারে যখন ঢুকছে তখন ওনাকে যখন আমায় দেখার কথা বলেছে যে বাড়ির গার্জেনের সাথে উনি দেখা করবে বা দেখবে, তখন ওনাকে আমি একটা কথা শুধু জাস্ট বলেছি, আমরা শুধু বীজ নাম করবে, শুধু গুরুদেবের নাম করবে, কন্টিনিউ গুরুদেবের নাম করে যাবে, তুমি দেখো তুমি সুস্থ হয়ে বেরিয়ে আসবে। বেরিয়ে কি করেছে জানিস? ইয়া পিঙ্কি, হাতটা বাড়িয়েই আমার হাতটা হাতে নিয়ে বলে, পেরেছি পিঙ্কি, পেরেছি। এই মুহূর্তগুলো উপলব্ধি করিস তো? করিস? এই যে ওই মানুষটা আমাকে দেখে অপারেশন থিয়েটারে যাচ্ছে, আর বেরিয়েই পিঙ্কিকে দেখে জিতেছি পিঙ্কি, এই যে চোখ মুখে সে আনন্দ, যেমন ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, যেন মনে হচ্ছে একটা বিশাল বড় যুদ্ধ জিতে গেছে। কি সুন্দর! আজকে সকাল থেকে 2বার ফোন হয়ে গেল বল, 2বার 3বার ফোন, এনার্জি সহকারে।
তোমাদের শুভদা ফুলফিল এনার্জি এবং ভীষণ মানে আনন্দ ভালো আছে। এবার বেশ টুকটাক কালকে রাতে খাবার দিয়ে এসেছিলাম, সেই খাবারটা খেয়েছে, খুব শান্তি মতো খেয়েছে। আজকে সকালবেলাও কিছু বায়না হয়েছে, সেই বায়না বলেছি না উনি সুস্থ হলে ঝামেলা আমার সাথে লাগে, সেরকমই একটা বায়না বেঁধে ফেলেছে। তো যাই হোক, তবুও বলবো ঝগড়া করি ঝাঁটি করি, উনি সুস্থ থাক, উনি ভালো থাক। এইটা এই দালালমুখীকে কিছুটা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষামূলক কথা বললাম। যদিও তুই তো তোর পুঁথিগত শিক্ষাটাই ঠিক করে নিসনি, এই এই শিক্ষা কী করে নিবি রাম জানে, ওই যে রামচন্দ্র সে জানে। কর্ম করছিস এমন, নরকেও তোদের জায়গা হবে না। যেমন গামলার মতো পাচা নিয়ে রিলস করছে আগানে বাগানে, পার্কে, অথচ গামলার যে যার ভবিষ্যৎ চকচকে করার কথা ছিল, উজ্জ্বল করার কথা ছিল, তার ভবিষ্যতের দিকে তার নজর মানে দৃষ্টিই পড়ে না। এখন আমি জানি না ওই চত্বরে কী করতে গেছিল, কী কাজে গেছিল সেটা আমার জানা নেই। তবুও কোনো কিছুকে অবহেলা করা যায় না, কোনো কিছুকে ইগনোর করা যায় না। গেছে যখন নিশ্চয়ই কোনো কাজে গেছে, কী কাজে গেছে আর অবশ্যই দেখব। তবে হ্যাঁ, কাপুরুষ তোর বর, তোর ভেড়া কাপুরুষ, তার জন্য তোর মতন একটা নোংরা কিটকে বাড়িতে রেখেছে। কাপুরুষ তোর বর, একেবারে তোর বর তো দেখ, ধ্বজটা যে ওর ভঙ্গ সেটার প্রমাণ সারা পাবলিককে দিয়ে দিয়েছে, একটা সন্তান দিতে পারেনি, তার মানে ওর ধ্বজের কোনো গজ নেই, এটা মাথায় রাখিস। ভগবান তোকে ওখানে মেরে দিয়েছে, ভগবানের মার সব কিছুর বার। চলো টাটা, গুড মর্নিং। একদম সকাল সকাল তোমাদের জন্য ভিডিওটা করলাম। এলাকা এখনো নামিনি, খাটে বসে কম্বলে বসে। আমার বান্ধবী কিন্তু সকাল থেকে কি যে খাটতে পারে, সকাল থেকে শুরু হয়ে গেছে। ডাল হয়ে গেছে, আলু পেঁয়াজগুলি ভাজা কাটা রেডি হয়ে গেছে সব। তাহলে তারপরেও আরও একজন আসবে, স্পেশাল গেস্ট। কে আসবে না আসবে সম্পূর্ণটা তোমরা জানতে পারবে। টাটা। আরেকটা কথা বললাম, যে তোর শ্বশুর শাশুড়ি নাকি তোকে দেখে শুনে তোর ওই লজ বাড়িতে বিয়ে করিয়ে এনেছিল, তারপরেও তোর শ্বশুর শাশুড়ি তোর মুখে জোড়া পায়ে লাথি মেরেছে কেন রে? তোর ননদদের সাথে তোর একদমই ভালো সম্পর্ক নেই কেন রে? কেন রে? কেন 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 কেন? আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার কেমন সম্পর্ক দেখতে চাস? নজর রাখিস, সমস্ত ভিডিওগুলো দেবো। তোমাদেরকেও বলছি নজর রেখো, আমি ভিডিও আসবে আমার ননদদের সাথে আমার সম্পর্ক কতটা মধুর, ভীষণ 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 ভালো। এবং তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করতে গিয়ে অন্য ভিডিও শেয়ার করে ফেলেছি আমার শ্বশুরবাড়ি, ওটা আমার শ্বশুরবাড়ি দেখালাম। আর যেই জায়গাটা আমি দাঁড়িয়েছিলাম, মোটরসাইকেলটা যেখানে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে আমার ভাগে পড়েছে, ওটা আমার। আর তার পাশে মেজো দেওরের, আর সামনে যেই ঘরটা দেখলে ওটা ছোট দেওরের, আর ওই যে পাশে টিনের মতো একটা ওটা সেজো দেওরের। ওই 4টে ভাই 4টে প্লট। কিরে, তোর শ্বশুর শাশুড়ি তোকে দেখতে পারে না কেন? কেন 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 কেন? তুই একটা বেটার বউ, তাও তোর হাতের ভাত খায় না কেন? কেন 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 কেন? উত্তর দে, উত্তর দে, উত্তর দে। তোর একটা বেটার বউ শাশুড়ি তো রেঁধে তুই শাশুড়িকে খাওয়াবি। আমার একটা বেটার বউ ছোট বাচ্চা, তোর মতন বুড়ি ধামড়ি না যে ও কাজ টাজ করবে, ও পড়াশোনা করবে, ওর এখন লাইফস্টাইল একদম ও আনন্দ সহকারে থাকবে, আমি সেইভাবে ওকে রেখেছি। আমার বাড়ির কিচ্ছু করতে না, আমার বাড়ির কাজের লোক সব করবে। আর আমার বৌমা একদম ডানা মেলে উড়বে, পড়াশোনা করবে। আমার ছেলের বউ দুজনাই পড়াশোনা করে এবং দুজনাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে নিয়ে এইসব নিয়ে ওরা ব্যস্ত থাকে। আর বয়সটাও ভীষণই কম, তাই আমরা এই সংসারের কাজের দিকে ওদেরকে টানি না। কিন্তু তুই তো বয়সও রয়েছি, বুড়ি ময়াকার গয় দীর্ঘি, ছাই সিদ্ধান্ত ন্যাকাল্লা। তুই তোর শ্বশুর শাউরির পাতে ভাত দিস না কেন? উত্তর দে, উত্তর দিবি। আর তোর ওই ভেড়াটাকে আশিবাসি খাওয়াস কেন? আমার বরকে না 7 রকম সাজিয়ে না দিলে না ওই বাটি আমার মুখের মধ্যেই ছুঁড়ে মারবে, বুঝেছিস? আমাদের বাড়িতে কিরম খাওয়া দাওয়া হয় কৃষ্ণা, আমাদের বাড়িতে কিরম রান্নাবান্না হয় বল একটু। মানে মাছ মাংস ছাড়া রোজই মাছ মাংস আছে। আবার সুবোধার চিকেন খায় না, মাটনটা বেশি খায়। আবার মাছ খায় না, মাছ খায় না, মাছ আবার আমার জন্য আনতে হয়, কারণ আমি মাছ ছাড়া ভাত খেতে ভালো লাগে না। আর সবসময় মটন খাওয়া যায়? দেখো দেখো, এই যে কোলেস্ট্রলগুলো বেড়েছে কেন বলো তো? প্রতি সপ্তাহের মধ্যে আগে তো 5 দিনই খাসির মাংস আনতো, এখন বকা দিয়ে দিয়ে 3 দিন করেছি। 2 থেকে 3 দিন খাসির মাংস, তারপরে গোল গোল তো আছে, মানে আন্ডা রোজ খাও, সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে তো আছেই, উইথ মাছ। আবার যখন মাছ বাজারে যাবে, যেহেতু আমি মাছ ভালোবাসি, মাছের মাথা, মাছের তেল, মাছের ডিম, মাছ 3-4 রকমের, কাতলা মাছ, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ। তারপরে হচ্ছে আমি বাটা পোনা খাই না, মানে বাটা পোনাটা ওর জন্য নেয়, ভাজা খাওয়ার জন্য। মোরলা মাছ, তারপরে হচ্ছে ভোলা মাছ, রিঠে মাছ,
ইলিশ মাছ, রুই মাছটা আমি আবার অত ভালোবাসি না, ওই জন্য রুই মাছটা নেয় না। কাতলা, বড় কাতলা নেবে। আরও অনেক রকম মাছ আছে, মানে আমাকে ফোন করে জিজ্ঞেস করে পিঙ্কি এই মাছ উঠে কী কী, পমপ্লেট, তারপরে হচ্ছে এইগুলোই, আপাতত এগুলোই আমরা বেশি খাই। যেটা আমরা বেশি খাই সেটাই বললাম। লোটে মাছটা আমি খুব কম খাই, মানে কম রান্না হয়, আমার অত ভালোবাসি না, মানে অত খেতে পারি না, একটু নিলাম পাতে ঠিক আছে। পটল শাইটিং এখনও খাইনি, তবে খুব ইচ্ছা আছে সন্দীপদের বাড়ি গেলে পটল শাইটিংয়ের ঝোল আমি খাবোই খাবো, আর আমোদি মাছের বড়া, ওদের দেখে ইচ্ছা হয়েছে। তো চলো এটুকু বলতে মানে বললাম। কেন একে সবাই জিজ্ঞেস করবা যে তুমি এত জ্ঞান মারাও, তুমি কেন শাউরির পাতে ভাত দাও না, তুমি কেন গোপাল সেবা করো না, তুমি কেন তোমার বরকে তাজা খাবার খাওয়াও না? ওর ওর পশ্চাৎ দিচ্ছে না, মনে হচ্ছে গিয়ে দুমদুমাদুম আটা মতন ওই যে মারি আর ছানি। এই দাদা এই পেটির মাছ খাবে? হুম, পেয়েছিস এত যত্ন? তুই যে গেছিলি মুম্বাইয়ে তোর রোগ সারাতে নাকি ছিটতে, তোর তো বড় যায়নি, তোর কোনো ভাই বোনও যায়নি, তোর মাও যায়নি, বাপও যায়নি। তাছাড়াও পেয়েছিস ওখানকার কোনো আত্মীয় স্বজনের এরকম সেবা পেতে? দেখ দেখ দেখ, আসার সাথে সাথে ফোন কোথায় চার্জ দিতে হবে, গরম জল, এ দেখ গরম জল করে বাথরুমে দিয়ে দেয়া, পেয়েছিস এত সেবা? জানোয়ার মেয়ে ছেলে, এগুলো ভাগ্য করতে হয়, কর্মফল। এদের সুবোধার জন্য কি খাবে না খাবে সে সকাল থেকে উঠে। সেটা না, কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি আমরা করছি ঠিক কথাই, কিন্তু তার মধ্যে একটা মুখে মিষ্টতা তো থাকবে, মানে বলার একটা অ্যাটিটিউডে যদি মানুষের মনকে না জয় করতে পারলাম তাহলে কি কন্ট্রোভার্সি করলাম বল? কন্ট্রোভার্সি মানে হচ্ছে ভুল ত্রুটিটা লোকের দেখা, এখানে এটা বলাটা এমন ভাবে ত্রয়ী ভদ্রমহিলার হয় সেটা বলার মতন নয়। মানে এমন ভাবে বলে মানুষের পিন মেরে মেরে এমন ভাবে কথা, তাহলে তোমাকে আমি ভালোবাসবো কি করে? একটা সময় দেখতাম তোমার ভিডিও, তোমার গান আমি ভালোবাসতাম, কিন্তু এমন ভাবে বলো না যে মানুষকে একেবারে পিষে মেরে ফেলার মতন। বলো, নিশ্চয়ই বলো, ভুল থাকলে নিশ্চয়ই বলবে, কিন্তু বলার মতন বলো। আমি ভীষণ ভালোবাসতাম তোমাকে, আমি মনে হয় সর্বপ্রথম তোমাকে আমি সাবস্ক্রাইব করেছিলাম ওয়াইটির মধ্যে, কারণ আমি জানতাম না যে ওয়াইটিতে এরকমভাবে কোনো কিছু কাজ করে ইনকাম করা যায়। তারপরে যখন আমি শুনলাম আর পাঁচজনকে দেখে সেই বিশেষভাবে সরি, কিন্তু আমি সবার প্রথম তোমাকে আমি করেছিলাম, সাবস্ক্রাইব করেছিলাম, এবং তোমার ভিডিও আমি দেখতাম, গান শুনতাম, প্রথম দিকে খুবই ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে তুমি এমনভাবে এমন জায়গায় চলে যাচ্ছ নিচে নেমে গেছে যে মানে কি বলবো বলার মতন। কিন্তু আনসাপও এখনো করিনি, তবে আর মনে হয় না বেশি দিন আর সেইভাবে দেখি না। কি করব, এমনভাবে বলো মানুষকে যে সত্যি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, একটা বলার সীমা থাকে। আর দেখো আমার বান্ধবী কিন্তু আনসাপ করেনি, আমি আজকে জানতে পারলাম। আচ্ছা যাই হোক, যেটা বলতে গেলাম, অ্যাকচুয়ালি ওরও দোষ কোথায়, আমার বান্ধবীরও দোষ কোথায়, কারণ আমিও তো ওকে সাপোর্ট করেছিলাম, আমিও তো একটা সময় ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। যেহেতু ও এই একটা জায়গায় ওর খামতি, ও বেবি জন্ম দিতে পারে না, সেই জায়গাটার দিকে তাকিয়ে ওর পাশে দাঁড়িয়ে এবং ওর জন্য বহু লড়াই করেছি, এমনকি কণিকা উজ্জ্বলের কাছে স্ট্রাইকও খেয়েছি। নাহলে কণিকা উজ্জ্বল তো আমার কোনো মতে ওদের এগেনস্টে ভিডিও করার মতো চিন্তাই আসতো না, কিন্তু ওকে ঢাল করার জন্য, ওকে বাঁচানোর জন্য আমরা কণিকা উজ্জ্বলকে নিয়ে ভিডিও করেছি এবং বাজেভাবে করেছি। ওকে তো তাহলে আমরাও সাপোর্ট করতাম একটা সময়, কিন্তু আজকে দেখো ওই আমার পেছনে আড়ে হাতে লেগে থাকলে কি হয়েছে, পারবে? বলে না, তোকে বদি বেজে গোকুলে বাড়িছে সে, হয়তো তোর শেষ আমার হাতেই হবে। আরও দেখো তাহলে তোর আছে এরকম ভালোবাসার বান্ধবীকে, এরকম প্রাণের বান্ধবীকে ধরে রাখতে পেরেছিস? ও সবার প্রথম তোকে সাপোর্ট করেছিল, তোকে সাবস্ক্রাইব করেছিল, আজকে তোর ভিডিও দেখে না, এইটা তুই উপার্জন করেছিস এই ইউটিউব থেকে। ও কিন্তু আমাকে চিনতেও না, আজকে ওর বাড়িতে বসে আছি এবং ও চিন্তা করছে সীমাকে কীভাবে রাখলে সীমা ভালো থাকবে, এটা উপার্জন করেছি ইউটিউব থেকে। আর তুই উপার্জন করেছিস, তোকে যারা ভালোবাসতো তারা তোকে আনসাপ করে, বা আনসাপ না করুক, তোকে দেখা ছেড়ে দিচ্ছে। বহু ভিডিওতে আমার কমেন্টে, আমার এখনকার ভিডিওতে কমেন্ট আসে, সীমা তোমাকে আমি পছন্দ করতাম না, তোমার ভিডিও আমি দেখতাম না, কিন্তু তুমি যে কথাগুলো বলো খুব ভালো লাগে এবং তোমার ভিডিও আমি দেখি। কেন? এটাই উপার্জন করেছি। তুই কি উপার্জন করেছিস? তুই ভালো রূপ নিয়ে এসে সেই ভালো জায়গাটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারিসনি। তুই এই যখন ওয়াইটিতে যেদিন তোর ওই এক্সরে প্লেটটা দেখিয়েছিলি না, যে তোর জনিদারে যে কি প্রবলেম, যে তোর কি ব্লক আছে আর যে কারণে তুই মা হতে পারছিস না এবং হাও মাও করে কাঁদছিলি, সেদিন তুই বহু মানুষের সাপোর্ট পেয়েছিলি, বহু মানুষ, এবং বহু মানুষের আশীর্বাদের হাত পেয়েছিলি। তার ভেতরে এই সীমা মজুমদারও ছিল। দেখ, নাই সীমা মজুমদারকে তুই ধরে রাখতে পারলি, নাই কৃষ্ণা বিশ্বাসকে, বিশ্বাস না তোদের টাইটেল, দাস, সরি, কৃষ্ণা দাসকে ধরে রাখতে পারলি, পারিসনি।
আরও কত না জানি আছে মানুষ যাদেরকেও তুই ধরে রাখতে পারিসনি। এইটা তুই উপার্জন করেছিস এই ইউটিউব থেকে, আর আমি উপার্জন করেছি আমার পাশে, এই যে দেশে বিদেশে আমার সন্তানরা আমার জন্যে চিন্তা করছে, আমার জন্য ছুটছে, আমি কিসে ভালো থাকবো, আমি কিসে শান্তি থাকবো, কি করলে শুভদার উপকার হবে সেই কথা ভাবছে। এইটা হলো আমি উপার্জন করেছি। দেখ তো কোন উপার্জনটার মূল্য বেশি, কমেন্টে তোমরা অবশ্যই লিখো, লিখবে কিন্তু।